আজকে আমরা সারফেস কেমিস্ট্রির থার্ড ক্লাসে আছি। আজকে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুঘটক এবং এরপরে এনজাইম নিয়ে আলোচনা করব, যেগুলোকে বলা হয় জৈব অনুঘটক। ফার্স্ট অফ অল আসছি আমরা অনুঘটক এবং অনুঘটন। অনুঘটক মানে তোমরা নিশ্চয়ই জানো যে সমস্ত পদার্থ কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার হার বাড়িয়ে দেয় কিন্তু বিক্রিয়ার পরে নিজে অপরিবর্তিত থাকে, তাকে আমরা বলবো অনুঘটক। তাহলে অনুঘটক হলো সেই সমস্ত পদার্থ যারা কিনা বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়, রেটকে বাড়িয়ে দেয়, কিন্তু বিক্রিয়ার শেষে নিজে আনচেঞ্জড অর্থাৎ অপরিবর্তিত থাকে বিক্রিয়ার পরে, আফটার দ্য রিয়াকশন, তাকে আমরা কি বলছি? অনুঘটক। আর যে সমস্ত বিক্রিয়ায় অনুঘটকটা অংশগ্রহণ করছে, অর্থাৎ যে বিক্রিয়ায় অনুঘটক অংশগ্রহণ করে বিক্রিয়ার হারকে বাড়াচ্ছে, সেই বিক্রিয়াটাকে আমরা বলছি অনুঘটন বা ক্যাটালিসিস। অর্থাৎ ক্যাটালিস্ট অর্থাৎ অনুঘটকের সাহায্যে যে বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে তাকে আমরা অনুঘটন বা ক্যাটালিসিস বলে থাকি। একটা এক্সাম্পল স্বরূপ বলছি আমরা যে যদি KClO3-র ডিকম্পোজিশন অর্থাৎ তাপ দিই, তাই কি হয়? KCl এবং অক্সিজেন তৈরি হয়। ব্যালেন্স যদি করো তাহলে এটা দাঁড়াবে। এই প্রক্রিয়াটা যখন সম্পন্ন হয় উইথাউট ক্যাটালিস্ট অর্থাৎ ক্যাটালিস্ট ছাড়া, দেখা যাবে অনেক হাই টেম্পারেচারে প্রক্রিয়াটা হয়, প্রায় 380 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে বিক্রিয়াটা কমপ্লিট হওয়ার জন্য। কিন্তু তুমি যদি এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 যদি ইউজ করো ক্যাটালিস্ট হিসাবে, তাহলে কি হবে? তাহলে কিন্তু খুব কম টেম্পারেচারে, অর্থাৎ প্রায় দেখা যায় তোমার ওদিকে 200 থেকে 360 বা 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যেই দেখা যায় বিক্রিয়াটা সম্পন্ন হয়ে যায়। তাই আমরা বলতে পারি কি না, MnO2 একটা অনুঘটক যে কি করছে না, KClO3-র যে ডিকম্পোজিশন তাপের উপস্থিতিতে সেটাকে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে KCl এবং O3 তৈরি করছে, কিন্তু বিক্রিয়ার শেষে নিচে অপরিবর্তিত থাকছে, বিক্রিয়াকে ত্বরান্বিত করছে MnO2। এবার আমরা অনুঘটন পদ্ধতিতে কিছু যে প্রক্রিয়া রয়েছে, ওই প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ পদ সম্পর্কে বলবো। সেটা প্রথম হচ্ছে বাধক বা মন্দক, অর্থাৎ যে সমস্ত পদার্থ কোনো বিক্রিয়ার হারকে কি করে দেবে না, বিক্রিয়ার হার কমিয়ে দেবে, সেই সমস্ত পদার্থকে আমরা বলবো বাধক বা মন্দক বলবো। যেমন যে H2O2 ডিকম্পোজিশন, অর্থাৎ H2O2 ভেঙে গিয়ে যে জল এবং অক্সিজেন তৈরি করে, এই প্রক্রিয়াটাকে মন্দীভূত করে দেখে যদি তুমি এর মধ্যে ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4 মিশিয়ে দাও, তাহলে H3PO4 এখানে মন্দক হিসেবে কাজ করছে বা ইনহিবিটর হিসেবে কাজ করছে, কাজ করে H2O2 ডিকম্পোজিশনকে রেটটাকে আর কি স্লো করে দিচ্ছে। তাই আমরা বলতে পারি একে বাধক বা মন্দক। তাহলে তোমাদের মনে একটাই প্রশ্ন আসতে পারে, আচ্ছা যেহেতু অনুঘটক বিক্রিয়ার হার বাড়িয়ে দেয় এবং বাধক বা মন্দক বিক্রিয়ার হারকে কমিয়ে দেয়, তাই আমরা বলতে পারি যে বাধক বা মন্দক কি ঋণাত্মক অনুঘটক, এরম মনে হতেই পারে। কিন্তু অ্যাকচুয়ালি বাধক বা মন্দককে ঋণাত্মক অনুঘটক বলাটা উচিত নয়। এর কারণ হচ্ছে যে অনুঘটকটা যে মেকানিজমের সাহায্যে বা যে পদ্ধতিতে বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়, বাধক বা মন্দক কিন্তু তার রিভার্সিবল ওয়েতে বিক্রিয়ার হারকে কমিয়ে দেয় না। অর্থাৎ উল্টো পথে বাধক বা মন্দক কি করে বিক্রিয়ার হারকে কমিয়ে দেয় না, তাই আমরা একে ঋণাত্মক অনুঘটক বলবো না। ওকে, তাহলে এটা ঋণাত্মক অনুঘটক নয়, কিন্তু ঋণাত্মক ক্যাটালিস্ট নয়, কিন্তু ক্যাটালিস্ট মানে অনুঘটক, ঋণাত্মক ক্যাটালিস্ট নয়। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে অনুঘটক উদ্দীপক, অর্থাৎ যে সমস্ত পদার্থ অনুঘটক নয় কিন্তু অনুঘটককে উত্তেজিত করে দেয়, অর্থাৎ অনুঘটকের কর্মক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, সেই সমস্ত পদার্থকে আমরা বলবো কি না অনুঘটক উদ্দীপক বা প্রোমোটার যাকে বলবো। একটা এক্সাম্পল স্বরূপ বলছে যে যখন আর কি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করবে, তখন কি হয় না, তখন আমরা অনুঘটক হিসেবে আয়রন ব্যবহার করি। এর কার্যকারিতা বৃদ্ধি করার জন্য এর মধ্যে আমরা কি করি, মলিবডেনাম
অথবা K2O এবং Al2O3 মিক্সচার ইউজ করে থাকি। তাহলে অ্যামোনিয়া প্রস্তুত করার সময় যখন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি হয়, এক্ষেত্রে আমরা অনুঘটক হিসেবে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করি আয়রন চূর্ণ ইউজ করে থাকি। এই আয়রনের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য আলাদাভাবে আমরা মলিবডেনাম অথবা K2O এবং Al2O3 মিক্সচার ইউজ করে থাকি, যাতে কিনা Fe এর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ওই জন্য একে বলছি আমরা কি না অনুঘটক উদ্দীপক। আর অনুঘটক বিষ কি? অনুঘটক বিষ হচ্ছে কি না সে সমস্ত পদার্থ যারা কিনা অনুঘটকের কার্যক্ষমতা কমিয়ে দেয়, মানে অনুঘটক উদ্দীপকের ঠিক উল্টোটা, তাকে অনুঘটক বিষ বা পয়জন বলে থাকি আমরা। এক্সাম্পল স্বরূপ যদি বলতে চাও তাহলে এটা হচ্ছে এরকমই যে যদি তুমি সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করো স্পর্শ পদ্ধতিতে, তাহলে স্পর্শ পদ্ধতিতে যখন তুমি সালফিউরিক অ্যাসিড তৈরি করবে অর্থাৎ H2SO4 তৈরি করবে, তখন আমরা কি করি? SO2 গ্যাসের জারণ করি। SO2 গ্যাসের জারণ করার সময় আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করে থাকি PT অর্থাৎ প্ল্যাটিনাম আমরা ইউজ করে থাকি। এখন এই প্ল্যাটিনামের কার্যক্ষমতা কম করার জন্য আমরা কি করে থাকি না আমরা সাধারণত AS2O আর্সেনিকের অক্সাইড ইউজ করে থাকি, যার ফলে কি না প্ল্যাটিনামের কার্যকারিতা অর্থাৎ প্ল্যাটিনাম অনুঘটকের যে কার্য করার ক্ষমতাটা সেটা একটু কমে যায়। তাই একে আমরা কি বলছি? অনুঘটক বিষ। AS2O3টা এক্ষেত্রে অনুঘটক বিষ। এবারে আমরা অনুঘটকের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অনুঘটকের বৈশিষ্ট্য কি কি? প্রথম যে অনুঘটকের বৈশিষ্ট্য হচ্ছে কি না বিক্রিয়া যে মানে অনুঘটকটা যে অনুঘটন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, ওই প্রক্রিয়াতে বিক্রিয়ার শেষে কিন্তু নিজের ভর অর্থাৎ নিজের কোনো পরিবর্তন ঘটছে না, অর্থাৎ ভর পরিমাণটা এবং রাসায়নিক সংযুতির কোনো পরিবর্তন ঘটবে না, অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ক্যাটালিস্ট বিক্রিয়ার বিফোর রিয়াকশন যা থাকবে আফটার রিয়াকশন তাই থাকবে, তার কোনো পরিবর্তন ঘটবে না। এবার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি না সামান্য পরিমাণ অনুঘটকই যথেষ্ট কোনো একটা বিক্রিয়ার কার্যকে ত্বরান্বিত করার জন্য। আমি একেবারে অনেক পরিমাণ অনুঘটক ইউজ করব না, আমরা কম পরিমাণ অনুঘটক ইউজ করব, যাতে করে কিনা বিক্রিয়াটা ত্বরান্বিত হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তোমার ক্যাটালিস্টে যত পরিমাণ বাড়াবে, ক্যাটালিস্টে যখন দেখবে বিক্রিয়ার হারটা, তখন দেখা যাবে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের সঙ্গে সমানুপাতিক অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাটালিস্টটা কম পরিমাণ নিলেই এনাফ বিক্রিয়া থেকে ত্বরান্বিত করার জন্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি যে আমরা জানি কি ম্যাক্সিমাম প্রক্রিয়া রিভার্সিবল হতে হয়। মানে আমরা যখন আর কি কেমিক্যাল কাইনেটিক্স পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ধর A থেকে B তৈরি হচ্ছে, প্রক্রিয়া রিভার্সিবল প্রক্রিয়া, ঠিক আছে। এখন অনুঘটক কিন্তু এই দুটো বিক্রিয়া অর্থাৎ সম্মুখ বিক্রিয়া এবং বিপরীতমুখী বিক্রিয়া দুটো বিক্রিয়ারই কিন্তু আমার হার বাড়ায়। অর্থাৎ হার বাড়ায় কিনা বিক্রিয়ার হার মানে হার বাড়ায় অর্থাৎ বিক্রিয়ার কনস্ট্যান্টটা বাড়ায়। অর্থাৎ K1 যদি এটা K2 হয়, রেট কনস্ট্যান্টগুলো বাড়িয়ে দেবে। তাহলে অনুঘটক কি করছে না সম্মুখ বিক্রিয়ার যেমন হার বাড়ায় আবার বিপরীত বিক্রিয়ারও হার বাড়িয়ে দেয়। আর কিন্তু দেখা যায় তোমার দুটো অনুপাতটা কিন্তু ফিক্স থাকে। মনে করো এটা 5 ছিল, এটা 10 ছিল, এখন সেটা 25 হয়ে গেছে, এটা 50 হয়ে গেছে। তাহলে অনুপাতটা কি সবসময় দেখো কত থাকছে? 1/2ই থাকছে। তাহলে দেখতে পাচ্ছি সাম্য ধ্রুবকের মান কিন্তু তোমার একই থাকছে, কারণ যে পরিমাণ সম্মুখ বিক্রিয়ার হার বাড়াচ্ছে সে একই পরিমাণ বিপরীত বিক্রিয়ার হারটা বাড়াচ্ছে, কে? অনুঘটক। আর 4 নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে কি না অনুঘটক কিন্তু কোনো বিক্রিয়া শুরু করায় না। কোনো বিক্রিয়ার ইনিশিয়েশনের ক্ষেত্রে অনুঘটক কিন্তু কাজ করে না। অনুঘটকের শুধুমাত্র কাজ সে বিক্রিয়া চলাকালীন ওই বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত থেকে বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেবে। তাহলে স্টার্ট করে না কিন্তু অনুঘটক, কোনো রিয়াকশানকে কিন্তু কোনো স্টার্ট করে না, সে কিনা বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত থেকে বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয় মাত্র। 5 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি না 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট অনুঘটকই লাগে। যেমন এক্সাম্পল বলছে তুমি যখন আর কি
ইথানল থেকে তোমার জল বার করে তুমি যখন আর কি C2H4 পাবে, তখন অনুঘটক হিসেবে Al2O3 লাগে, C2H4 প্লাস জল তৈরি হচ্ছে। কিন্তু তুমি যদি অন্য অনুঘটক ইউজ করো, ধরো তুমি এখানে ইউজ করলে কপার, তখন কিন্তু 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তখন কিন্তু তুমি এখানে CaCO অ্যাসিটালডিহাইড পাবে। ওকে, তাহলে একবার ইথিলিন পাচ্ছিলে একটা অন্য অনুঘটকের উপস্থিতিতে, আর একটা অনুঘটকের উপস্থিতি কিন্তু তুমি অ্যাসিটালডিহাইড পাচ্ছ। তাহলে অনুঘটকের উপর নির্ভর করছে বিক্রিয়াটা কীরূপ হয়, তার উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে। এবার বলছে অনুঘটকের প্রকারভেদ, মানে অনুঘটন যে প্রক্রিয়া ঘটছে তার প্রকারভেদ। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, হোমোজিনিয়াস এবং হেটেরোজিনিয়াস, অর্থাৎ সমসত্ব এবং অসমসত্ব। এবার সমসত্বটা কি? যদি বিক্রিয়কগুলি, বিক্রিয়াজাতগুলি এবং অনুঘটক এই তিনজনের অবস্থাটা সেম হয়, মানে দশাটা সেম হয়, অর্থাৎ তিনজনই হয়তো লিকুইড, তিনজনই সলিড, নাহলে তিনজনই গ্যাসীয়। যদি সবার দশাটা সেম হয়, হয় সবাই সলিড নাহলে সবাই লিকুইড, তখন তাকে বলবো আমরা সমসত্ব। তাহলে যেখানে আর কি রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট, রিয়াক্ট্যান্টস বলবো কারণ একাধিক বিক্রিয়ক এবং একাধিক বিক্রিয়াজাত তৈরি হয়, তো তাই আমরা রিয়াক্ট্যান্টস, প্রোডাক্টস এবং এই বিক্রিয়াতে যে ক্যাটালিস্ট লাগছে সবারই যদি দশা সেম হয়, মানে সেম ফেজের হয়ে থাকে, ফেজ মানে কি দশা, দশা যদি সেম হয় তখন বলবো আমরা কি না সমসত্ব বা হোমোজিনিয়াস ক্যাটালিসিস, সমসত্ব অনুঘটন। এক্সাম্পল কি? এক্সাম্পলের ক্ষেত্রে কি বলছে, তুমি যখন আর কি লেড চেম্বার পদ্ধতিতে H2SO4 তৈরি করবে, তখন কি করা হয়, তখন SO2 গ্যাসকে জারিত করে SO3 গ্যাসে পরিণত করা হয়, এবং সেক্ষেত্রে আমরা কিনা অনুঘটক হিসেবে NO ইউজ করে থাকি, নাইট্রিক অক্সাইড ইউজ করে থাকি। তাহলে SO2 অক্সিডেশন করছো, SO3 তৈরি হচ্ছে, তিনজনই গ্যাসীয় নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এখানে যে অনুঘটক ইউজ করতে পারছি NO, সেও গ্যাসীয়। তাহলে বিক্রিয়ক, বিক্রিয়াজাত, এমনকি যে ক্যাটালিস্ট রয়েছে তিনজনের ফেজ সেম, অর্থাৎ গ্যাসিয়াস ফেজে রয়েছে, গ্যাস ফেজে রয়েছে। তাই আমরা বলতে পারি এটা যে একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের এক্সাম্পল। এবার অসমসত্ব মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে যে বিক্রিয়ায় বিক্রিয়ক, বিক্রিয়াজাত এবং তোমার ক্যাটালিস্ট তাদের যদি ফেজটা অর্থাৎ দশাটা আলাদা হয়, তখন তাকে বলবো অসমসত্ব ক্যাটালিসিস। তাহলে রিয়াক্ট্যান্ট, প্রোডাক্টস, ক্যাটালিস্ট সবার ক্ষেত্রে দশাগুলো আলাদা আলাদা হবে, মানে একটা দশা আলাদা হতে পারে অথবা সবগুলো দশা আলাদা হতে পারে। দশা একটা, যে কোনো একটা আলাদা হলেই বলবো আমরা তাকে কি হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট। তাহলে ডিফারেন্ট ফেজ আর কি। একটা এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে বললে বেটার হয়, সেটা হচ্ছে দেখো যে হেবার পদ্ধতিতে তুমি যখন, আমি একটু আগেই বলেছি, হেবার পদ্ধতিতে তুমি যখন আর কি অ্যামোনিয়া প্রস্তুত করছো, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করছো, এক্ষেত্রে আমরা অনুঘটক হিসেবে কী ব্যবহার করে থাকি? Fe ব্যবহার করে থাকি। Fe নিশ্চয়ই সলিড স্টেটে থাকবে, কিন্তু এইগুলো সব গ্যাসিয়াস। দেখো তাহলে এখানে রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট গ্যাসিয়াস হলেও অনুঘটকটা কি আলাদা ফেজের, অর্থাৎ আলাদা দশা সম্পন্ন, আয়রন, তাই সলিড। তাই আমরা বলতে পারি এটা একটা অসমসত্ব অনুঘটনের এক্সাম্পল, এই যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করাটা। নেক্সট যেটা বলছে যে এই যে অসমসত্ব অনুঘটনের কথা বললাম, যে একটা এক্সাম্পল স্বরূপ তোমাদের বললাম হেবার পদ্ধতিতে, এই যে অসমসত্ব অনুঘটনটা যখন মেকানিজম অর্থাৎ কীভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করার জন্য আমরা অধিশোষণের সাহায্য নেব, অর্থাৎ অ্যাডসর্পশন, যেটা আমরা এই যে পৃষ্ঠতলী রসায়নের আগে আলোচনা করেছি বিস্তারিত অ্যাডসর্পশন সম্পর্কে। কি হয় বিষয়টা অ্যাকচুয়ালি এটা রান্নার মতো, মানে তোমরা নিশ্চয়ই রান্নার মতো আবার কি, ধরো তুমি কি ইউজ করো রান্নার সময়? কড়াই ইউজ করো। এবার বিভিন্ন বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট যেগুলো আর কি রান্না করো, তখন কি করো? বিভিন্ন বিভিন্ন আলু, পেঁয়াজ, আর তারপরে ধরো
অন্যান্য সবজি, তিনটে সবগুলোকে নিয়ে একসাথে নিয়ে একটা পাত্রে নাও, মানে কড়ার মধ্যে নাও, নিয়ে রান্না করো। রান্না হওয়ার পরে কি হয়, তুমি কড়া থেকে তুলে নাও, তুলে ডিস্ট্রিবিউট করো যারা খাবে তাদের মধ্যে, তাই তো? তাহলে কড়া নাও, কড়ার মধ্যে তুমি বিভিন্ন জায়গা থেকে আনা জিনিসপত্রগুলোকে নিয়ে রান্না করো, রান্না করে মিক্সচার তৈরি হলো। সেই রান্না খাবার তৈরি হওয়ার পরে তুমি পাত্র থেকে তুলে নিলে, নিয়ে তো ডিস্ট্রিবিউট করো। এখানেও বিষয়টা ঠিক একই রকম, মানে আমি এক্সাম্পল স্বরূপ বললাম তোমাদেরকে। অবশ্যই এখানে বিষয়টা দেখো, যে আমরা একটা যদি আর কি বলি প্রসেসের ক্ষেত্রে, প্রথমে আমি একটা সলিড সারফেসের কথা ভাবছি, মানে একটা সলিড অনুঘটক, এ মনে করো একটা অনুঘটক, ঠিক আছে? এবার এই অনুঘটকের উপস্থিতিতে মনে করো এ আর বি বিক্রিয়া করে মনে করো সি আর ডি এই রিয়াকশানটা হচ্ছে। তাহলে এ আর বি কী করবে, একে অপরের কাছাকাছি আসছে। তাহলে এই স্টেজটা অর্থাৎ অনুঘটক যে আছে, এই অনুঘটকের উপরে এ আর বি দুজনেই আর কি বন্ড ফর্মেশনের মাধ্যমে অ্যাডসর্বড হবে, অর্থাৎ অধিশোষিত হবে। অধিশোষিত যেই হয়ে গেল, তখন দেখো তারা পরস্পর কাছাকাছি চলে আসছে। এই অবস্থায় কি হবে, তাহলে প্রথমে কি ছিল, প্রথমে তোমার এ আর ক্যাটালিস্ট মেশালে আর এ আর বি মেশালে, প্রথমে তো কিন্তু অ্যাবজর্পশন হয়নি। তারপর কিছুক্ষণ পরে দেখা গেল এ আর বি দুজনেই আলাদা করে করে ওই সারফেসের ওপরে, অর্থাৎ ক্যাটালিস্ট সারফেসের ওপরে কি হলো, অধিশোষিত হলো। এরপরে কি হবে, এর পরের স্টেজটা বলছি আমি। এর পরের স্টেজে এ আর বি পরস্পর বিক্রিয়া করবে। ওই ক্যাটালিস্টের উপস্থিতিতে কি হচ্ছে না, এ আর বি পরস্পর বিক্রিয়া করছে। বিক্রিয়া করলে নিশ্চয়ই আলাদা পদার্থ তৈরি হবে। বিক্রিয়া করার ফলে যে যৌগটা তৈরি হলো এখন বর্তমানে, এই যৌগটাকে আমরা বলতে পারি কি নাম, একটা সক্রিয় জটিল যৌগ বলতে পারি, ঠিক আছে? বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলতে পারি। তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হলো, এরপরে কি হবে, এরপরে তোমার ওই কমপ্লেক্সটা কি হবে, কমপ্লেক্সটা আস্তে আস্তে ভেঙে নতুন পদার্থ তৈরি করবে। ডি, সি আর ডি যারা ছিল, নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে ফেললো এই কমপ্লেক্সটা ভেঙে যাওয়ার মাধ্যমে। এই অবস্থাতেও কিন্তু অ্যাডসর্ব রয়েছে, অর্থাৎ সারফেসের উপর রয়েছে। এবার নেক্সট কাজ কি হবে, এখানে ওই সারফেস থেকে এবার সি আর ডিটা বেরিয়ে যাবে, অর্থাৎ যেমন ব্যাপন হয়ে এসছিল সারফেসের কাছে, ঠিক তেমন ব্যাপিত হয়ে ডিফিউজড হয়ে বেরিয়ে যাবে সেখান থেকে। অ্যাডসর্পশন হয়েছিল, এখানে ডিসঅর্পশন হয়ে গেল। তাহলে এইভাবে তাহলে প্রথমে কি হলো, প্রথমে ক্যাটালিস্টের সারফেসের কাছে এ আর বি দুটো রিয়াক্ট্যান্ট ব্যাপিত হয়ে এলো, তারা অর্থাৎ ব্যাপনের সাহায্যেই তো আসবে একে অপরের কাছে। আসার পরে তারা এই সারফেসের উপর অধিশোষিত হলো। তারপরে কি হলো, বিক্রিয়া করে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করলো। ওই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ভেঙে গিয়ে যেগুলো প্রোডাক্ট হিসেবে আমরা জানি তাদের সেগুলো তৈরি করলো। তারপরে প্রোডাক্টটা কি করলো, বন্ড খুলে গিয়ে, মানে অর্থাৎ অধিশোষণ যে বন্ডিং করে অধিশোষিত হয়েছিল সেই বন্ডটা খুলে গিয়ে সি আর ডি ব্যাপিত হয়ে বেরিয়ে গেল। তাহলে কি করছে এখানে একটা অনুঘটক কি করছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, যেই প্ল্যাটফর্মে কিনা এ আর বি দুজন এসে বিক্রিয়া করে রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট তৈরি করে বেরিয়ে যাচ্ছে। যেমনটা ঠিক আমি এক্সাম্পল বলেছিলাম, কড়ার মধ্যে রান্না হচ্ছিল। কড়াটা কি, এখানে কড়ার সঙ্গে কার সিমিলারিটি বলছি আমরা, ওই ক্যাটালিস্ট সারফেসের তুলনা করছি, ঠিক আছে? এমনি জাস্ট তুলনা করছি সিম্পলি। হলো, এবার যে বিষয়টা বলছে দেখো, যে কঠিন অনুঘটকের উপস্থিতিতে গ্যাসীয় বিক্রিয়ার হার বৃদ্ধি। দেখো আমি যে এক্সাম্পলটা বললাম হুবহু একই রকম ব্যাপারটা, যে একটা কঠিন অনুঘটক আছে, তার উপরে সারফেসের ওপর ওই গ্যাসীয় বিক্রিয়াগুলো আসবে, এসে বন্ড ফর্মেশন করে মানে অধিশোষিত হওয়ার পরে তারা বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করবে, মানে যাকে অ্যাক্টিভেটেড যৌগ বলে থাকি। তারপরে ওই অ্যাক্টিভেটেড যৌগটা ভেঙে যাবে, ভেঙে নতুন দুটো প্রোডাক্ট তৈরি করবে। সেই প্রোডাক্টগুলো আবার ব্যাপিত হয়ে বেরিয়ে যাবে। এই প্রক্রিয়াটাই চলবে আর কি। এখন এখানে উল্লেখযোগ্য বিষয়টা কি না, যখন আর কি প্রোডাক্টটা তৈরি হয়ে গেল, ধরো সি আর ডি যখন তৈরি হয়ে গেল, তখন কিন্তু তোমার এদের মধ্যে যে বন্ডটা সেটা উইক হয়ে যাচ্ছে। এই বন্ডটা কিন্তু উইক হয়ে যাচ্ছে, উইক হওয়ার কারণেই সেটা কী হচ্ছে, খুলে গিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে
পার্টিকুলারলি রিয়াক্ট্যান্টগুলো গ্যাসিয়াস আর সারফেসটা হচ্ছে সলিড। এবার অনুঘটকের সক্রিয়তা, অনুঘটকের সক্রিয়তা কিভাবে রিপ্রেজেন্ট করব? যে অনুঘটক খুব কম পরিমাণ নিলে বেশি পরিমাণ বিক্রিয়া ঘটাতে বা বিক্রিয়াকে ত্বরান্বিত করতে সমর্থ হবে, তাকেই আমরা কি বলি? না, তাকেই আমরা বলি যে বিক্রিয়া অনুঘটকের সক্রিয়তা। একক সময় একক ভরের কোনো অনুঘটকের উপস্থিতিতে যত মোল বিক্রিয়ক কোনো বিক্রিয়া সাধনে সমর্থ হয় তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি বিক্রিয়কের অনুঘটকের সক্রিয়তা। ওকে, একে আমরা প্রকাশ করে থাকি মোল গ্রাম ইনভার্স সেকেন্ড ইনভার্স। 1 সেকেন্ডে 1 গ্রাম পরিমাণ তুমি নিয়েছো কি ক্যাটালিস্ট বা অনুঘটক, এই অবস্থায় যত মোল বিক্রিয়ক বিক্রিয়া করে গেছে তাকে আমরা তার সক্রিয়তা বলবো। ধরো 1 গ্রাম নিলে যে অনুঘটকের ক্ষেত্রে 100 মোল কাজ করে, মনে করে 100 মোল বিক্রিয়া করছে, আর এক ক্ষেত্রে বি অনুঘটকের উপস্থিতিতে 1 গ্রাম যখন তুমি বি অনুঘটক নিলে তখন 200 মোল কাজ হচ্ছে, মানে 200 মোল বিক্রিয়ক আর কি বিক্রিয়া করতে সমর্থ হচ্ছে। তার মানে কার সক্রিয়তা বেশি? নিশ্চয়ই বি এর বেশি, অর্থাৎ বিটা সে একই পরিমাণ নিয়েছো কিন্তু বেশি পরিমাণ বিক্রিয়া করাতে সমর্থ হচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণ বিক্রিয়ককে বিক্রিয়াতে করাতে সমর্থ হচ্ছে। তাই আমরা বলতে পারি অনুঘটকের সক্রিয়তা এখানে বি এর ক্ষেত্রে বেশি। আর একে প্রকাশ করা এইভাবে, অর্থাৎ 1 সেকেন্ডে, দুটোই ক্ষেত্রে 1 সেকেন্ডের তুলনা করা হচ্ছে অবশ্যই। এবার যেটা বলছে অনুঘটকের সুনির্দিষ্টতা, সেটা কি? অনুঘটকের যে বৈশিষ্ট্যের জন্য কোনো অনুঘটকের উপস্থিতিতে নির্দিষ্ট ক্রিয়াকৌশলে সংঘটিত হয়ে নির্দিষ্ট বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় তাকে আমরা কি বলছি? অনুঘটকের সুনির্দিষ্টতা। ঠিক আছে, দেখো একটা বিষয়ে যে একটা এক্সাম্পল সহ তোমাদের বললে বেটার হয়। C2H2 অ্যাসিটিলিন, এবার তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করাচ্ছ। এবার তুমি অন্যান্য মানে কন্ডিশনে অ্যাপ্লাই, মানে অন্যান্য অনুঘটকের উপস্থিতি করছো। তুমি প্রথমে একবার করছো যে তোমার প্ল্যাটিনামের উপস্থিতিতে, গুঁড়ো প্ল্যাটিনাম অর্থাৎ চূর্ণ হওয়া প্ল্যাটিনামের উপস্থিতিতে করছো। আরেকবার তুমি বিক্রিয়া করাচ্ছ লিনলার ক্যাটালিস্টের উপস্থিতি অর্থাৎ PdCaCO3, যাকে আমরা লিনলার ক্যাটালিস্ট বলে থাকি। হাইড্রোজেনেশন ঘটানো হয়। এর উপস্থিতিতে কি হবে? এর উপস্থিতি তোমার এখানে ইথিলিন তৈরি হবে, কিন্তু PTH উপস্থিতি কি হবে? C2H6 তৈরি হবে, ইথেন তৈরি হবে। তাহলে দেখতে পাচ্ছ একই বিক্রিয়া হচ্ছে কিন্তু অনুঘটক আলাদা বলে বিক্রিয়াজাত আলাদা হয়ে যাচ্ছে। তাহলে অনুঘটক আলাদা, একই বিক্রিয়া হওয়া সত্ত্বেও অনুঘটক আলাদা হওয়ার কারণে বিক্রিয়কগুলো আলাদা আলাদা বিক্রিয়া কৌশলের মাধ্যমে অন্য অন্য বিক্রিয়াজাত তৈরি করছে। তাই আমরা এখানে বলছি কি না অনুঘটকের সুনির্দিষ্টতা। ওকে, মানে একটা ফিক্সড অনুঘটক ফিক্সড বিক্রিয়া ঘটাতে সমর্থ হচ্ছে, এই অনুঘটকটা এই বিক্রিয়া ঘটাতে সমর্থ হচ্ছে, এই অনুঘটকটা এই বিক্রিয়া ঘটাতে সমর্থ হচ্ছে। ওকে, কি বলছে আকৃতিগত এবং বর্ণাত্মক অনুঘটক, সেটা আবার কি? যে সমস্ত অনুঘটক বিক্রিয়া দ্বারা বিক্রিয়ার হারটা কি হয় না, বিক্রিয়ার হারটা অনুঘটকের সছিদ্র গঠনাকৃতি এবং বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আকারের উপর নির্ভর করে, তাকেই আমরা কি বলছি না আকৃতিগত বা বর্ণাত্মক অনুঘটক। অনুঘটন বিক্রিয়া এবং সেক্ষেত্রে যে অনুঘটকটা ব্যবহার করা হচ্ছে তাকে আকৃতিগত বা বর্ণাত্মক অনুঘটক বলছি। অর্থাৎ এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটা কার উপর ডিপেন্ড করে? রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট, এদের স্ট্রাকচার বা শেপের উপর ডিপেন্ড করছে। আর ওই যে তোমার যে অনুঘটকটা ইউজ করছে মানে ক্যাটালিস্ট ইউজ করছে ওর ক্ষেত্রেও কেমন সছিদ্র, অর্থাৎ এর ক্ষেত্রেও শেপের উপর ডিপেন্ড করছে। শেপ এবং তার মধ্যে কতগুলো ফোর রয়েছে অর্থাৎ ফুটো রয়েছে, সছিদ্র রয়েছে, ছিদ্রের উপর ডিপেন্ড করছে। তাই আমরা বলতে পারি কি না এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি যে আকৃতিগত বা বর্ণাগত অনুঘটন, এবং এক্ষেত্রে যে ক্যাটালিস্টটা ইউজ হচ্ছে এখানে তাকে আমরা কি বলছি? আকৃতিগত বা বর্ণাত্মক অনুঘটক বলছি। একটা এক্সাম্পল স্বরূপ বলছি যে জিওলাইট, এই জিওলাইট অনুঘটকটা কীরকম হয় বলো তো? এটা অ্যাকচুয়ালি SiO4 জিওলাইট অনুঘটকের কথা বলছি। জিওলাইট, এই জিওলাইট অনুঘটকটা অ্যাকচুয়ালি কি হয় না SiO4 অর্থাৎ সিলিকন থাকে এবং তার সঙ্গে 4টে অক্সিজেন
চতুস্তলীয় অর্থাৎ টেট্রাহেড্রাল এনভায়রনমেন্টের মধ্যে থাকে, অর্থাৎ টেট্রাহেড্রাল স্ট্রাকচারে থাকে। এবার কি হয় না এক একটা সিলিকন আবার এক একটা অ্যালুমিনিয়াম দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। অর্থাৎ দেখা গেল SiO4 করে 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 জিওলাইটের স্ট্রাকচারটা রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো জিওলাইটের স্ট্রাকচারটা। তার মধ্যে দেখা যাবে আবার যে অ্যালুমিনিয়াম ঢুকে বসে আছে। তাহলে অ্যালুমিনিয়াম ঢুকে বসে, যার জন্য আর কি ওখানে অ্যালুমিনিয়াম অক্সিজেন সিলিকন এই ধরনের একটা লিঙ্কেজ পাওয়া যাবে। দেখো যে মেন বিষয়টা কি, যে জিওলাইট যখন ইউজ করব জিওলাইট আমরা কখন ইউজ করি, আমরা হাইড্রোকার্বনের ক্র্যাকিংয়ে ইউজ করি। হাইড্রোকার্বন ক্র্যাকিং মানে কি, হাইড্রোকার্বনকে ভেঙে ভেঙে ছোট ছোট হাইড্রোকার্বনে পরিণত করা, একে আমরা হাইড্রোকার্বন ক্র্যাকিং বলে থাকি। এর ক্ষেত্রে আমরা এই জিওলাইটটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, যদি তুমি ZSM5 এটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এই ধরনের জিওলাইট ইউজ করে থাকো, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে এটা কি করবে না অ্যালকোহলের ডিহাইড্রেশন ঘটাবে। অ্যালকোহলের ডিহাইড্রেশন ঘটিয়ে এখান থেকে তোমার গ্যাসোলিন এবং পেট্রোল তৈরি করবে। অর্থাৎ অ্যালকোহল থেকে তোমার এখানে গ্যাসোলিন ও পেট্রোল তৈরি করতে ইউজ করা হয়। তাহলে এই ধরনের অনুঘটন প্রক্রিয়াটাকে আমরা আকৃতিগত বা বর্ণাত্মক অনুঘটন বলছি। আর এক্ষেত্রে যে অনুঘটকটা ইউজ করছে তাকে আমরা কি বলছি না আকৃতিগত বা বর্ণাত্মক অনুঘটক। এবার যেটা বলছে যে এনজাইম অনুঘটক। এতক্ষণ আমরা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে মানে বিভিন্ন ভৌত বিক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত অনুঘটক হয় তাদের নিয়ে আলোচনা করলাম। এবার আসছে আমাদের দৈহিক অর্থাৎ দেহের মধ্যে যে সমস্ত অনুঘটক রয়েছে তাদের কথা বলছি। যে সমস্ত অনুঘটক আমাদের দেহের মধ্যে উপস্থিত থেকে দেহের বিভিন্ন বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে বা বিপাকীয় কাজকে হতে সাহায্য করে, ত্বরান্বিত করে, এই সমস্তকে পদার্থকে আমরা কি বলি এনজাইম বলে থাকি। ঠিক আছে, এদেরকে অ্যাকচুয়ালি কি, এরা অ্যাকচুয়ালি জৈব রাসায়নিক অনুঘটক, যারা কিনা জৈব রাসায়নিক অর্থাৎ আমাদের দৈহিক যে জৈব রাসায়নিক প্রক্রিয়া হয়, বলো শ্বসন প্রক্রিয়া, আমাদের দেহে যে প্রোটিন পচছে বা শর্করা পচে যে শক্তি উৎপন্ন করছে, এই প্রক্রিয়াটিতে যে সমস্ত অনুঘটক কাজ মানে ব্যবহৃত হয় বা কাজে লাগে তাদেরকে আমরা কি না এনজাইম বলি, এনজাইম বলে থাকি। এনজাইমের বৈশিষ্ট্যটা কোয়াইট সিমিলার ক্যাটালিস্টের মতো, কারণ এনজাইম তো এক প্রকারের ক্যাটালিস্টই অর্থাৎ অনুঘটকই, যে কিনা আমাদের দৈহিক বিভিন্ন বিক্রিয়া অংশগ্রহণ করছে। তাই আমরা কিছু এক্সাম্পল বলি। এখানে দেখো যে আমরা ধরো আমাদের বডিতে যে ইউরিয়া রয়েছে, ইউরিয়াকে তোমার ইউরিয়েজ অনুঘটকের সাহায্যে ভেঙে যায়। ইস্টের বডিতে কি হয় না গ্লুকোজ কি হয়, গ্লুকোজের অ্যালকোহলীয় সন্ধান ঘটে। ইস্টের বডিতে কি হয় না গ্লুকোজের সন্ধান ঘটে, অর্থাৎ গ্লুকোজ C6H12O6 এটা তোমার ভেঙে গিয়ে কি তৈরি হয় না ইথাইল অ্যালকোহল ETOH এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই প্রক্রিয়াটিতে জাইমেজ অনুঘটক কাজে লাগে। এটা অ্যাকচুয়ালি কি এনজাইম, তাহলে এক্সাম্পল হয়ে গেল। আরও অনেক এনজাইম রয়েছে, যেমন আমাদের মুখের লালা যে রয়েছে, মুখের লালার মধ্যে কি থাকে, টায়ালিন থাকে। এই টায়ালিন এনজাইমটা কি হয় না স্টার্চ গ্লুকোজে পরিণত হয় এই টায়ালিন অনুঘটক বা এনজাইমের উপস্থিতিতে। এবার কিছু বৈশিষ্ট্য বলা উচিত। প্রথমে দেখো এটা কার্যকারিতা কি, খুব অল্প পরিমাণ লাগে, খুব স্মল অ্যামাউন্টের এনজাইম যথেষ্ট বিক্রিয়া ঘটানোর জন্য স্মল অ্যামাউন্টে এনজাইম লাগে। সুনির্দিষ্টটা কি, একটা ফিক্সড এনজাইম একটা ফিক্সড সাবস্ট্রেট বা পদার্থের উপরই কাজ করে। ঠিক আছে, যেমন যেটা বললাম টায়ালিন যেটা বললাম সেটা স্টার্চের উপর কাজ করে, সেটা নিশ্চয়ই প্রোটিন বিশ্লেষণে কাজে লাগবে না। তাহলে একটা ফিক্সড এনজাইম একটা ফিক্সড সাবস্ট্রেটের উপর কাজ করে। অপটিমাল টেম্পারেচার কি বলছে, যে টেম্পারেচারে অনুঘটকের ক্রিয়া সর্বোচ্চ হয় অর্থাৎ সবচেয়ে ভালো কাজ করে, যে টেম্পারেচারে
সেই টেম্পারেচারকে আমরা কি বলি, অনুকূল উষ্ণতা বা সর্বোচ্চ অনুকূল উষ্ণতা, বা যাকে অপটিমাম টেম্পারেচার বলছি। নর্মালি দেখা যায় যে যে স্তন্যপ্রায়ী প্রাণীদের রয়েছে তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই মোটামুটি টেম্পারেচারটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দেখা যায় খুব ভালো মতো কাজ করতে পারে। এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে অনুঘটক ভালো কাজ করতে পারে স্তন্যপ্রায়ী প্রাণীদের ক্ষেত্রে। তাই এই টেম্পারেচার রেঞ্জটাকে আমরা বলবো অপটিমাম টেম্পারেচার। একই রকমভাবে যে পিএইচ ভ্যালুতে এনজাইম ভালো কাজ করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি যে অপটিমাম পিএইচ। যেমন ধরো যদি বলি যে 5 থেকে 8 যখন পিএইচের ভ্যালু, এই রেঞ্জে কিন্তু আমাদের অনুঘটকগুলো ভালো কাজ করে, প্রাণীদের অনুঘটকগুলো ভালো কাজ করে, এনজাইম ভালো কাজ করে। তাই 5 থেকে 8 হচ্ছে কি না অপটিমাম পিএইচ। এখন দেখো একটা বিষয় বলা উচিত যে যখন জ্বর হয় তখন আমাদের বডির টেম্পারেচার বেড়ে যায়। বডির টেম্পারেচার মনে করো অনেক যখন বেড়ে গেল তখন কি হয়ে গেল, তখন আর কি এই অপটিমাম টেম্পারেচারটাকেও ছাপিয়ে গেল, যার ফলে আর কি হয় না আমাদের বডির এনজাইমের কাজগুলো ব্যাহত হয়ে যাবে। মানে যে সমস্ত এনজাইম খাবারের পচনে সাহায্য করছিল তাদের প্রবলেম হবে, তারা কাজ করতে পারবে না। ওই জন্য দেখবে জ্বর হলে হজমের প্রবলেম হয়। ওকে, খাওয়ার হজমের প্রবলেম হয়। অ্যাক্টিভেশন অফ এনজাইম। এনজাইমকে অ্যাক্টিভেশন কি বলছে, অর্থাৎ দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় যে Na+, CO2+, অর্থাৎ কোবাল্ট 2+, কপার 2+, এই সমস্ত আয়নগুলো কি করে আমাদের বডির যে এনজাইমগুলো রয়েছে তাদেরকে আর কি উত্তেজিত করে দেয়, অর্থাৎ অ্যাক্টিভ করে দেয় আর কি। এদেরকে আমরা কি বলছি, এদেরকে আমরা বলছি কি যে তোমার হচ্ছে অ্যাক্টিভেশন, এই ঘটনাকে আমরা অ্যাক্টিভেশন অফ এনজাইম বলছি। ওকে, এবং এক্ষেত্রে কি হয় না অনুঘটক যা যেমন কাজ করছিল, এনজাইম কাজ করছিল যেমন, তার থেকে কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এদেরকে আমরা কোএনজাইমও বলে থাকি, যেহেতু এরা অনুঘটকের কি আছে, অনুঘটক ক্ষমতাকে বৃদ্ধি করছে। যেমন Na+ আয়ন যেটার কথা বললাম, ওটা কি করে না লালারসে যে অ্যামাইলেজ রয়েছে সেই অ্যামাইলেজের সক্রিয়তাটা বৃদ্ধি করে দেয়। ওকে, এবার বলছে কি না উল্টোটা, অর্থাৎ ইনহিবিশন অফ এনজাইম অ্যাক্টিভিটি, অর্থাৎ এনজাইম অ্যাক্টিভিটি কি করে দেয়, এবার কমিয়ে দেবে। কারা কমিয়ে দেয়, ধরো আমরা একটা এক্সাম্পল বলছি তোমাকে, যখন আমরা ভারী ভারী ওষুধ খাই অনেক, তো অনেক তার মধ্যে অনেক ভারী ধাতু থাকে, যেমন ধরো Hg2+, Ag+, এই সমস্ত ধাতুগুলো থাকে। এরা কি করে না এরা এনজাইমের কার্যকারিতাকে কমিয়ে দেয়। এর জন্য কি হয় না হজমের প্রবলেম হয়। ওই জন্যই দেখবে যখন আর কি খুব ভারী ভারী ওষুধ দেয়, ধরো কোনো প্রবলেম হয়েছে, শরীর খারাপ হয়েছে তোমার, তখন দেখবে তার সঙ্গে কিছু পরিমাণ একটা ওই অ্যান্টাসিড দিয়ে দেয়, তাই না, হজমের সুবিধার্থে। আজকে এখান মতো থাক, এর পরের দিন আমরা এনজাইমের ক্রিয়াকৌশল নিয়ে আলোচনা করব। যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে ওই জন্য আমি আর বাড়ালাম না বিষয়টাকে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও।